অতীতের মতো পাতানো নির্বাচন নয়, নিশ্চিত করা হবে লেভেল প্লেইং ফিল্ড। কাল শেষ হচ্ছে আপিলের সময়। প্রার্থিতা ফিরে পেতে 4 দিনে 469 আবেদন। মার্কিন ভিসা বন্ড থেকে নাম কাটার চেষ্টায় ঢাকা। ভারত নিরাপত্তা দিতে না পারায় নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় বাংলাদেশ। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত, শীঘ্রই তোলা হবে উপদেষ্টা পরিষদে, জানালেন আসিফ নজরুল। এবং ভারত, চীন ও ব্রাজিলের পণ্যে 500% শুল্ক আরোপে ট্রাম্পের সমর্থন। বৈশ্বিক ব্যবস্থা ধ্বংসে বড় ভূমিকায় যুক্তরাষ্ট্র, মন্তব্য জার্মান প্রেসিডেন্টের। বর্তমানে যেভাবে আছে মাঠ প্রশাসন, তা দিয়ে সুষ্ঠু ও ভালো একটি নির্বাচন করা সম্ভব বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। মাঠ পর্যায়ে প্রশাসনের জেলা প্রশাসক যারা আছেন তারা তো রিটার্নিং অফিসার হিসেবে কাজ করছেন। অভিজ্ঞতা তো সকলে নিয়ে আসে না, অভিজ্ঞতা তো তৈরি হয়। ঢালাওভাবে তো কিছু না, আমরা সাধারণভাবে মনে করছি যে তারা প্রস্তুত আছেন, যোগ্য আছেন। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা দুষ্কৃতিকারীদের নির্মম ও পৈশাচিক অপতৎপরতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই একের পর এক লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার হত্যাকাণ্ডে এক শোক বিবৃতিতে এসব মন্তব্য করেন তিনি। আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসনের পতনের পর দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন ছাড়া কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। শোক বিবৃতিতে মুসাব্বির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে একথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার মৃত্যুর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। জানান, তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। সালাউদ্দিন আহমেদ বলেন, বৃহত্তর রাজনৈতিক দলে অনেকের প্রত্যাশা থাকে, কিন্তু দলের পক্ষে সবার কথা রাখা সম্ভব হয় না। যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। এবার আর আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে কমিশন। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, প্রার্থিতা ফিরে পেতে যারা আপিল করছেন আইনি ভিত্তিতেই তা সমাধান করা হবে। মনোনয়ন ফিরে পেতে 723 প্রার্থীর মধ্যে 4 দিনে আপিল করেছেন 469 জন। আইনি ও পদ্ধতিগত ত্রুটির কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটারের সমর্থন, ঋণ বা বিল খেলাফি, হলফনামায় তথ্য গোপন বা ভুল তথ্য উপস্থাপন, দ্বৈত নাগরিকত্ব, আয়কর সংক্রান্ত জটিলতা এবং দলীয় মনোনয়নের সঠিক কাগজপত্র না থাকায় প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের অন্যতম কারণ। আমি স্বতন্ত্র প্রার্থী, ঢাকা 18, এখানে ওই 1% সিগনেচারের বিষয় ছিল। লেভেল প্লেইং ফিল্ড আমিও মনে করি না ঠিক আছে, কারণ স্বতন্ত্র প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। আমরা সব কাগজ সংশোধন করে পরে দেখা গেল যে যারা 1% বলেছে যে অনুসন্ধান ঠিক হয়নি তদন্তে, কিন্তু পরে তাদের সাথে যোগাযোগ করে বা এমনি জানা গেল যে ওনারা অফিস থেকে করে মন গড়া একটা রিপোর্ট দিয়েছিলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য এখনো মাঠের অবস্থা খুব একটা ভালো না। আর বিশেষ করে আইন শৃঙ্খলা তো যেখানে সেখানে মারামারি, কাটাকাটি, হত্যা এগুলো তো হচ্ছেই। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল গ্রহণের 4র্থ দিনেও আবেদন করেন অনেকে। এদিন সকালে এই কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব এবং
আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। কোনো পাতানো নির্বাচন হবে না, রাষ্ট্রপ্রধান আমারও দরকার হবে না। আগামী 10 থেকে 18 জানুয়ারি অঞ্চল ভিত্তিক আপিল শুনানি হবে। এর মাধ্যমেও প্রার্থিতা ফিরে না পাওয়া গেলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ থাকবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া পর্যায়ক্রমে পাঠাবে 200 পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের বৈঠকের পরে কথা জানিয়েছেন ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক ডক্টর ইভার্স ইয়াবস। বাংলাদেশ ইইউর জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে, এই বিষয়ে আলোচনা চলছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গণভোটের ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলোকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজধানীতে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন কয়েকজন বক্তা। আর বেশ কিছু সংস্কার প্রস্তাবনা দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ নাগরিক সমাজের অংশীজনেরা। এ সময় সংখ্যালঘুদের অবস্থান এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত তুলে ধরে। ধর্মকে একটা বিশেষ সুযোগ নিয়েছে নির্বাচনের জন্য, মনে করেছেন যে এই ধর্মের লোকগুলোকে যদি সুযোগ দিই তাহলে আমাদেরকে ভোট দিয়ে তারা পাশ করাবে। করতে গিয়ে শেষ পর্যন্ত পুরো ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে বিতর্কিত করেছে। এখন যেমন এই যে কথা বললেই এই যে বর্তমান যারা আছেন, তাই না, ইনারা মোটামুটি খুব ভালো কাজ করতেছেন। হ্যাঁ, ভালো কাজ তো করতেছেন ওনারা, নিজেদের সমস্ত দায়না চোখা মিটাই ফেলছেন। ভালো কাজ নাই, ভালো কাজ তো এগুলি। তো নিজেরটা মিটাই ফেললাম, বাকি সমাজেরটা দেখবো না, এটা ভালো কাজ হয় নাকি? আলোচনায় বক্তাদের কণ্ঠে উঠে আসে সরকারের নানা ব্যর্থতার কথাও। অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য কেবল সংখ্যালঘুদের নয়, বরং সব নাগরিকের অধিকার নিশ্চিত করা প্রয়োজন বলেও মত তাদের। যারা যখন ক্ষমতায় আসছেন তারাই তখন যারা ক্ষমতায় নেই তাদেরকে প্রায় এক্সক্লুড করবার চেষ্টা করেই গেছেন, এবং এটা দুই দলই করেছে। এবং এটা হচ্ছে আবার এমন একটা জিনিস যে তারা 5 বছর হয়তো বা একবার মেজরিটি হয়ে যাচ্ছে, আবার তারপরে 5 বছর মাইনরিটি হয়ে যাচ্ছে। ভোট দিতে যেতে পারবে কিনা, অনেকেই বলবে আপনি তো বেঁচে আছেন, এটাই বেশি, আবার ভোট দেবেন। তো এটা সংখ্যালঘুদের ক্ষেত্রে এটা হতে পারে। সংখ্যালঘু বলতে পলিটিক্যাল সংখ্যালঘু বলছি, আসলে পরাজিত শক্তি আর বিজয়ী শক্তি, এটার সমন্বয়টা তো আসলে করতে হবে। বাংলাদেশের সংবিধানের সীমাবদ্ধতা এবং গণতন্ত্র ভাবনায় ঘাটতি আছে উল্লেখ করে নির্বাচনী অঙ্গীকারকে শুধু ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর বদিউল আলম মজুমদার। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার কতগুলো ঘাটতি আছে, ডেমোক্রেটিক ডেফিসিট, এবং শাসন প্রক্রিয়া অনেকগুলো দুর্বলতা আছে। এগুলো যদি দূরীভূত না করি, আমাদের সংবিধানে অনেকগুলো সীমাবদ্ধতা আছে, আমাদের আইনি কাঠামোতে অনেকগুলো দুর্বলতা আছে। এগুলো যদি দূরীভূত না করি তাহলে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। এছাড়া রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণতন্ত্রকে আরও নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের দেয়া ভিসা বন্ডের তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ার বিষয়ে আলোচনা চালাবে সরকার। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আরও জানান, ভারত ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় নিরপেক্ষ ভেন্যুতে টি-20 বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় আরও অনেক দেশের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। দেশটিতে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের কমপক্ষে 6 লাখ এবং সর্বোচ্চ 18 লাখ টাকা ভিসা বন্ড বা জামানত দিতে হবে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। এই পদ্ধতি চলছে দীর্ঘদিন ধরে। কাজেই দায় দায়িত্ব, যদি আপনি ধরেন যে পলিসিগত দায় দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই। তিনি কথা বলেন ক্রিকেট ইস্যুতেও। জানান, ভারত ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পুরো দল ও বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই যায়।
একজন ক্রিকেটার যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে যাবে, তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। নিরাপত্তার কারণেই দিল্লি, কলকাতা, আগরতলায় ভিসা সেবা আপাতত বন্ধ আছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রত্যেকটিরই কিছু নেগেটিভ ইম্প্যাক্ট তো থাকবেই। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হয়েছে। অনুমোদনের জন্য এই খসড়া উপস্থাপন করা হবে উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে। একথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ নজরুল জানান, জীবন বাজি রেখে যারা দেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করেছেন তাদের দায় মুক্তি পাওয়া ন্যায্য ও বৈধ অধিকার। আরও জানান, সংবিধানের 46 অনুচ্ছেদে দায় মুক্তি আইন প্রণয়নের সাংবিধানিক ভিত্তি রয়েছে। পাশাপাশি 1973 সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায় মুক্তি আইন প্রণয়নেরও নজির রয়েছে। এসব নজির ও আইনি ভিত্তির আলোকে আইন মন্ত্রণালয় দায় মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে বলে জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমকে সদস্য সচিব করে 28 সদস্যের এই কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। শান্তি। ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডেড বল বেয়ারিং নিঃশব্দে বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে। ক্লিক ফ্যান। এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় সারা দেশে দিনভর গ্রাহকের ভোগান্তির পর দাম বাড়ানোর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। বিইআরসির চেয়ারম্যানের আশ্বাসে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। তবে এরপরও মুক্তি মিলছে না গ্রাহকের, কারণ বাড়তি দাম তাদেরই গুনতে হবে। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে খুচরা পর্যায়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট, তাতে চরম ভোগান্তিতে সারা দেশের গ্রাহক। এলপিজির পরিবেশক কমিশন 50 টাকা থেকে বাড়িয়ে 80 টাকা ও খুচরা বিক্রেতাদের কমিশন 45 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা করার দাবিতে সরবরাহ বন্ধ রাখেন ব্যবসায়ীরা। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ীদের দাবি আমলে না নিয়ে অভিযান পরিচালনা করে। এই অবস্থায় বৃহস্পতিবার ধর্মঘটে গেলে অবস্থা হয় আরও খারাপ। গ্যাসের দামটা বাড়ানোর কারণে গ্যাসটা অনেক সংকট পড়ে গেছে। বর্তমানে কোনো বাসা বাড়িতেও গ্যাস নেই। সিলিন্ডার বোতল আগে আমরা 1280 টাকা করে 1380 টাকা পর্যন্ত লইছি, এখন 1400, 1500, 1600, 1800। যারা ডিস্ট্রিবিউটর আছে ওনারা আমাদের মাল দিচ্ছে না, বিগত এক সপ্তাহ ধরে আমাদের কোনো মাল দিচ্ছে না। যাও মাল দিছিল কিছুদিন আগে, তো সরকারে যে রেটটা দিছে 1306 টাকা, ওর পর ইন টোটালি আমাদেরকে মাল দেওয়া বন্ধ করে দিছে। অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এলপিজি ব্যবসায়ীদের সাথে বৈঠক করে। বৈঠকে ব্যবসায়ীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন বিইআরসির চেয়ারম্যান। ভোক্তা অধিকার কর্তৃক যে অভিযান চালানো হচ্ছে সে বিষয়ে তারা কথা বলেছেন। আমরা ভোক্তা অধিকারের সঙ্গে বিষয়ে প্রয়োজনে কথা বলবো। তারা আমাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন। দাবি বাস্তবায়ন হলে দ্রুতই গ্যাস সরবরাহের আশ্বাস দেন ব্যবসায়ীরাও। আমাদের যে কমিশনটা স্ট্রাকচারটা এটা একটু পূর্ণ বিবেচনা করবে স্যার, তাহলে আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা এইটা প্রত্যাহার করব আমাদের যে কর্মসূচিটা। ডিলারদের অভিযোগ, আমদানিকারকরা বিইআরসির নির্ধারিত দামে পাইকারি বিক্রেতাদের কাছে এলপিজি বিক্রি করে না। এজন্য 12 কেজির এলপিজির দাম 1306 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করার দাবি তাদের। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 225 ও 226, সুনামগঞ্জ 2 ও 3-এ। এখানে নির্বাচন কন্টেস্টিং নির্বাচন হবে। এখানে শেষ পর্যন্ত আদার সাইডের প্রার্থী কে হন এটা দেখার জন্য আমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে, যেহেতু দুইজনকেই নমিনেশন দিয়েছেন। সব মিলে আমি মনে করি এটা একটা হটলি কন্টেস্টেড নির্বাচন হবে, যেখানে সকলের পক্ষেই মানুষের সাপোর্ট আছে, ওই পক্ষেও সাপোর্ট আছে, এই পক্ষেও সাপোর্ট আছে। বাকিটা সুনির্দিষ্টভাবে বুঝতে গেলে
মানুষ ভোটাধিকার কাকে প্রয়োগ করে সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিরাইশালার মানুষ বিশ্বাস করে যে এই পরিবারকে যদি আমরা ভোট দেই তাহলে আমাদের এই শান্তিপ্রিয় দিরাইশাল্লাহ শান্তিপ্রিয় থাকবে। বিশেষ করে আমরা এখানে যেহেতু এখানে প্রায় 3 লক্ষ ভোটারের মধ্যে 1 লক্ষ সনাতন ধর্মাবলম্বীদের ভোটার, তারা এই সনাতন ধর্মাবলম্বীরা তারা শান্তি চায়। বিশেষ করে এখানে একজন সংসদ সদস্য ছিলেন সাবেক, তার সাথে আমরা নির্বাচন করেছি। এবার আমরা আশাবাদী এখানে বিপুল ভোটের মাধ্যমে বিএনপির প্রার্থী জয়যুক্ত হবে। হাওর রক্ষা বাঁধের একটা বিষয় আছে, অকাল বন্যায় আমাদের ফসল তলিয়ে নিয়ে যায়। আমরা দেখতে পাই এইখানে যে আমাদের যে কৃষকের ফসলের মাঠ, সেইখানে যে যোগাযোগ ব্যবস্থা, কৃষক ফসল ফলিয়ে সেইখান থেকে ফসলটা তুলে আনা মানে দুরূহ একটা কাজ, খুব কঠিন কাজ। তো এই ধরনের সমস্যা আমি চিহ্নিত করেছি। তো আমি যেটা বলতে চাই যে সেই দাবি নিয়ে, কৃষকের দাবি নিয়ে, এলাকার অবকাঠামোগত উন্নয়নের দাবি নিয়ে রাস্তাঘাট সহ আমরা দীর্ঘদিন যাবত আমরা আন্দোলন করে আসছি। আমরা নারী শিক্ষাকে অগ্রাধিকার দিব এবং নারীদেরকে নারী বান্ধব কর্মসংস্থানের দিকে নিয়ে যাওয়া, তাদেরকে যেভাবে ভালো শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে ভালো কর্মসংস্থান করা এবং তাদের একটি নিরাপদ একটি বসবাসের জন্য আমাদের এই আসনটাকে তৈরি করা। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি মানুষের কাছে গিয়ে আমরা বুঝতে পেরেছি কিছু মানুষ আমাদের অপেক্ষায় আছেন, তারা আমাদেরকে ভোট দেওয়ার জন্য 12 তারিখের অপেক্ষা গুনতেছেন। বিগত 40 বছরের স্বপ্ন ছিল এই মানুষগুলোর, এই স্বপ্নগুলো আমি পূরণ করে দিয়েছি মাত্র স্বল্প সময়ে নির্বাচিত এমপি হয়ে। ঠিক তেমনিভাবে অনেকগুলো রাস্তাঘাট, যে পাগলা আউসকান্দি রাস্তা 40 কোটি টাকা, আমাদের নোয়াখালী ভীমখালী রাস্তা, মানে জগন্নাথপুর শিবগঞ্জ রাস্তা, অনেকগুলো রাস্তা, 10টি হাই স্কুল, কেদিতলা বিল্ডিং, 52টি প্রাইমারি স্কুলের ফ্ল্যাট সেন্টার, জগন্নাথপুর কলেজকে ডিগ্রি কলেজে উন্নীতকরণ, 31 বেডে হাসপাতালকে 50 উন্নীতকরণ, অনেক কিছু। আমি আশা করছি এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে ইনশাল্লাহ বিজয়ী হব। মাঠ টোটালি আমার অনুকূলে রয়েছে। পৌষের শীতের ছোবলে কাবু সারা দেশের জনজীবন। পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় বইছে শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা, ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও অন্যান্য ব্যবসা। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। কুড়িগ্রামে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 9.5 এবং নওগাঁয় 9.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আমরা গরিব মানুষ, আমরা ঠান্ডার কারণে কাজ করতে পারি না, পেটের দাহায় এখন ঠান্ডার দিনত অগত্যা আমরা কাজ করতে আসছি। আমাদের তো এই যে ঠান্ডা আলু বাড়ির কাজ করি, এই ঠান্ডা তো নামতেই পারি না, হাত পা কোকড়া নাগে, সৃষ্টি নাগে। ভারত, চীন ও ব্রাজিলের উপর 5% শুল্ক আরোপের বিলে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম এ তথ্য নিশ্চিত করেন। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতেই এই বিলকে সমর্থন দিয়েছেন ট্রাম্প। এই বিল আইনে পরিণত হলে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার কারণে ভারত থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানিকৃত পণ্যের ওপর সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক বসতে পারে। বিলটির লক্ষ্য যেসব দেশ জ্বালানি কেনার মাধ্যমে পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে সহায়তা করছে তাদের শাস্তি দেয়া। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের মোট তেল আমদানির প্রায় 40% এসেছে রাশিয়া থেকে, যা বৈশ্বিক জ্বালানি অস্থিরতার সময় দেশটির জ্বালানির দাম নিয়ন্ত্রণে সহায়তা করেছে।